আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ইসকন নিষিদ্ধ করা না করা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, তাই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। তবে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধ চেয়ে করা আবেদনের শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ জানায়, মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে এপিপি সাইফুল ইসলাম হত্যার ঘটনায় পুলিশ ৩টি মামলা করেছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে। এ সময় কারো যেন ক্ষতি না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন বিচারপতি। দেশে ধর্মীয় সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না মন্তব্য করে হাইকোর্ট বলেন, ইসকন নিষিদ্ধে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে উচ্চ আদালত। সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড। আমাদের ডেপুটি জেনারেল যিনারা আছেন ওনারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চিন্ময় কৃষ্ণকে আসামি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। তার জামিনে শুনানিতে কোনো আইনজীবী অংশ নিলে তা প্রতিহতেরও ঘোষণা দিয়েছেন তারা। হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকালে আদালত পাড়ায় প্রতিবাদী মানববন্ধন করেন আইনজীবীরা। আইনজীবী হত্যার ঘটনায় উস্কানিদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণকে আসামি করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এদিন চট্টগ্রামের আদালতে কোনো মামলা পরিচালনা করেননি আইনজীবীরা। এতে ফাঁকা পড়েছিল এজলাস। তবে সীমিত আকারে চলে বিচার কার্যক্রম। এমন অবস্থায় আদালত চত্বরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ, জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। সাইফুল ইসলাম আলিফ তার হত্যার বিচার আমরা অবিলম্বে ইনশাআল্লাহ মাটিতে আদালতে আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব। আমরা অনুরোধ করব, আমাদের এই ভাইয়ের মামলায় কোনো আইনজীবী আপনারা অংশগ্রহণ করবেন না। অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এই ধরনের সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন পালিত হয়েছে। বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। নগরীর আদালত প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে ফজলুল হক এভিনিউ, কাকলির মোড় প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। আগামী রবিবার এই দাবিতে অর্ধবেলা কর্মবিরতির ঘোষণাও দেন আইনজীবীরা। টাঙ্গাইলেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে 3 মিনিট নীরবতা পালন করেন আইনজীবীরা। শরীয়তপুরে বিক্ষোভ করেছে ওলামা পরিষদ। বেলা 11টায় উত্তর পালং বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভার মাঠে শেষ হয়। চলমান পরিস্থিতি ও ইসকনের তৎপরতা সম্পর্কে কাল জুমার খুতবায় সাবধানতা ও সচেতনতামূলক বক্তব্য দিতে সারা দেশে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি ইসলামী দল। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নিজামে ইসলামী পার্টি সহ কয়েকটি সমমনা ইসলামী দল। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলামী পার্টি সহ কয়েকটি সমমনা ইসলামী দল। এ সময় তারা ইসকন নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারী ও উস্কানিদাতাদের বিচারের দাবি জানান। বক্তারা বলেন, দেশের শান্তি ও সমৃদ্ধির সাথে আপাতত ইসলামী দলগুলো চুপ থাকবে। তবে সরকার যদি ইসকনকে নিষিদ্ধ সহ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তবে ভবিষ্যতে আদালতে যাবেন তারা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ড সহ
ইসকন সংগঠিত সকল অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে। সাম্প্রতিককালের ঘটনাকে কেন্দ্র করে যাতে কেউ বিশৃঙ্খলা এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে না পারে এর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করবেন। এদিকে ইসকন জানিয়েছে চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কর্মকাণ্ডের দায় নেবে না সংগঠনটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর স্বামীবাগে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে ইসকন। তাদের দাবি কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণা চালিয়ে ইসকনকে নিষিদ্ধ করার চেষ্টা করছে। সকালে রাজধানীর স্বামীবাগে আইনজীবী সাইফুল ইসলামের হত্যা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এছাড়াও সরকার পরিবর্তনের পর থেকে একটি মহল ইসকনকে নিয়ে একটি অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলেও জানান ইসকন বাংলাদেশের সংগঠকরা। সংবাদ সম্মেলনে ইসকন নেতারা বলেন, কোনো দেশের সরকার ও রাজনৈতিক দলের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আগামী রোববার বৈঠকে বসবে ভূমি উপদেষ্টা। ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অনেক মাস আগেই চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক দল ও সংগঠনের ঐক্য তৈরির বিষয়ে সরকার আন্তরিক বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই সংগঠন নিষিদ্ধ বা যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, ব্যক্তির অপরাধে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। যত দ্রুত সম্ভব সংস্কারের চূড়ান্ত প্রস্তাবনা শেষে নির্বাচনের তারিখ দেওয়ার কথা জানান তিনি। বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে, আমরাও বারবার বলছি নির্বাচনে যাব, এটা তো যেতেই হবে আমাদেরকে, এটা তো আমাদের কাজ। একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে। এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না। এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। স্বৈরাচার বিদায়ের পর এবার দেশ গড়ার সময়। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে তার দলের পরিকল্পনার কথা উঠে আসে বিএনপির এই শীর্ষ নেতার বক্তব্যে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। গণতান্ত্রিক দেশ গঠনে স্বৈরাচার বিরোধীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দিষ্ট সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, কোনোভাবেই বিভাজিত হওয়া যাবে না। রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভায় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নির্দিষ্ট সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দেওয়ার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। গণতান্ত্রিক দেশে নির্বাচনই কি সকল সমস্যার সমাধান, এমন প্রশ্ন রেখে লেখক ও গবেষক সলিমুল্লাহ খান বলেন, স্বৈরাচারদের
পুনর্বাসন দূরে থাক, গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে আসতে দেয়া যাবে না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নির্দিষ্ট সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ইসকন নিষিদ্ধের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি গণতান্ত্রিক দেশ গঠনে স্বৈরাচার বিরোধীদেরকে একসাথে কাজ করার আহ্বান জানান। একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ। ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন, এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়, যেটা এই মুহূর্তে প্রয়োজন। সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের আমির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের পাশাপাশি প্রশাসনে গতি আনতে তাগিদ দেওয়া হয়েছে। দল মত নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, মৌলিক সংস্কার করে নির্বাচন চায় জামায়াত। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। দল মত ধর্ম ভিন্নতা থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। দেশকে অস্থিতিশীল করার যে কোনো চক্রান্ত মোকাবিলায় ফ্যাসিবাদরোধী 34টি ছাত্র সংগঠন একমত আছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের মতো ভয়ের রাজনীতি চায় না শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র সংসদ নির্বাচনী ক্যাম্পাসগুলোতে প্রতিনিধিত্বমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে পারে। এ সময় দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের কথা জানান তিনি। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা কোনো যৌক্তিক সিদ্ধান্ত নয়। জানান, ছাত্র রাজনীতির গুণগত সংস্কারে মত দিয়েছেন সকল ছাত্র সংগঠন। আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দিয়ে আসবে, প্রক্টর শো এসকর্ট দিয়ে তুলে দিয়ে আসবে, সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাভেল করতে হবে। ছাত্র জনতা যেভাবে বিপ্লব সংগঠিত করেছে, একইভাবেই এখন এসে সেই ছাত্র সংগঠনগুলা ছাত্র জনতা সকলকে নিয়েই মাঠে ভূমিকা রাখতে চাই। বিভিন্ন ক্যাম্পাসগুলা ছাত্রদের ভিতরে নিজস্ব কন্দল বা বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে, এই সকল নিরসন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই সকল বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনা করা হয়। রংপুরের সন্তান হিসেবে তাকে বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগের কথা বিবেচনায় করে এই আহ্বান জানান তিনি। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দিয়ে তাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার কথা জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়াও এ সময় উপস্থিত ছিলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। যতটা সম্ভব ছোট জায়গা নিয়ে থানা করা হবে আর ফুলের মার্কেটটি পুনর্বিন্যাস করা হবে। সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে 14তম উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের সব সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণ করবে বাংলাদেশ টেলিভিশন। উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা পরিষদ পরিদর্শন করে শাহবাগ থানার জায়গা ঠিক করবেন। সেটি ঢাকা ক্লাবের দিকে স্থানান্তর হতে পারে। ঐতিহাসিক স্থাপনাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব। এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, সেই জন্য এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আলোচনা হয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। সুইটেবল জায়গাতে যতটুকু কম জায়গা নিয়ে পারা যায় একটা থানা ওখানে তৈরি হবে। মাননীয় উপদেষ্টা কয়েকজন মিলে তারা সরেজমিন দেখবেন, দেখে তারা সবচেয়ে সুইটেবল কোনটা হয়। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের নান্দনিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক একটা পটভূমি আছে, সেগুলি যেন রক্ষা করা যায় সেটা লক্ষ্য করে তারা সিদ্ধান্ত নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে এবার পিকআপ ভ্যান চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এখন টেলিভিশনকে মুঠোফোনে কথা জানান তিনি। বৃহস্পতিবার কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়িতে হাসনাত আবদুল্লাহর গাড়িতে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে ফেরার পথে সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িতে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। গতকালকে একবার হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে আজকে আবারও হত্যা চেষ্টা করে। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িতে একটি ট্রাক এসে ধাক্কা দেয় এবং জ্যাম থাকার কারণে উনি কোনো মতে বেঁচে যান। এভাবেই মূলত টার্গেট কিলিং মিশনে নেমেছে। ভারতীয় র এবং ইসকনের সহযোগিতায় আমাদের মনে হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দ্রুত তদন্ত করে এগুলোর পিছনে কারা আছে তাদেরকে যেন খুঁজে বের করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে খুলনার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এ বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় সমন্বয়কদের ওপরে যে হামলা করা হয়েছে তার সঠিক বিচার করতে হবে। ইসকনের মাধ্যমে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মুগ্ধ আবু সাইদের মতো 2000-এর বেশি ছাত্র জনতাকে হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন সিনিয়র এই নেতা। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে, যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে, তাকে হত্যা করতে পারেন। আপনি নাফিজের মতো ছেলেকে হত্যা করতে পারেন। আজকে
চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারত নাক গলানোর অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, দেশটির উস্কানিমূলক বক্তব্যকে এতটা প্রাধান্য দেওয়ার প্রয়োজনই নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সব অপকর্মে ছাত্রলীগের উপস্থিতি আছে। তাদের প্রতি গা ছাড়া মনোভাব থাকলে সরকারের ভুল করবে। জুলাই বিপ্লবের লড়াই কেবল ক্ষমতা হস্তান্তরের লড়াই ছিল না উল্লেখ করে তিনি বলেন, লড়াই ছিল রাষ্ট্র পরিবর্তনের। তবে সংস্কারের নামে ভোটাধিকার থেকে জনগণকে দূরে রাখা যাবে না। সংস্কারের পাশাপাশি ব্যবস্থা করতে হবে নির্বাচনেরও। আমরা ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন দিচ্ছি, কিন্তু আমরা তাড়াতাড়ি ভোট দিতে বলি, কারণ সময় যত বেশি হবে তত জনপ্রিয়তা কমবে। দাম না কমলে জনপ্রিয়তা কমবে না, প্রতিদিন বানাবার হলে কমবে না। এই যে ঘটনাটা ঘটলো, চিন্তা করতে পারে, ইসকন একটা সংগঠন নাকি? এখন ইসকন নিয়েও লেগে গেছে সবাই, আর তারপরে আবার বিরাট একটা বিবৃতি বিএনপিও দিয়েছে কি না, ও ব্যান করা যাবে না। ওটার অনুমোদন আছে নাকি ইসকনের? আমাদের রেজিস্ট্রেশন আছে, ইসকনের আছে, তো ওইটার আবার ব্যান করা কি? দেশের ছাত্র তরুণরা এক থাকলে ভারতীয় ষড়যন্ত্র ভেস্তে যাবে বলেই বিভেদ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছাত্ররা বলেন, দেশের দক্ষিণ পূর্বের বন্যায় ধানমন্ডির 5 কলেজ একসাথে কাজ করেছে। বর্তমান পরিস্থিতিতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্টের বিপ্লবে যেভাবে সকল কলেজের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আন্দোলন করেছে, সেই একতা যেন কোনোভাবেই নষ্ট না হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, এদেশের মানুষ এখন যতটুকু রাজনৈতিক দলের ওপর বিশ্বাস রাখে, তার থেকে বেশি বিশ্বাস ছাত্রদের ওপর। আনসার লীগকে প্রতিরোধ করার জন্য ঢাকার প্রতিটি কলেজ কে কোন কলেজে সেটা বিবেচনা না করে সবাই দৌড়ে গিয়ে আনসার লীগকে প্রতিরোধ করেছে। তারা যখন দেখেছে যে গার্মেন্টস শ্রমিকদের যে সমস্যাগুলো সেগুলো শিক্ষার্থীরা বসে সমাধান করেছে, তারা যখন দেখেছে যে রিক্সা শ্রমিকদের যে সমস্যা সেখানেও শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে সমাধান করছে, তখন তারা ভেবে নিয়েছে যে শিক্ষার্থীদের একতাই তাদের জন্য হচ্ছে প্রধান শত্রু, এটা ধ্বংস করতেই হবে। আমরা নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আমাদের একতা নষ্টের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। একতা নষ্ট হলে আমাদের এই দেশটা হেরে যাবে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে চট্টগ্রামের কর্ণফুলীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত। এ সময় বক্তারা বলেন, জুলাই আগস্টে রক্ত দিয়ে এদেশ স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে, অথচ এখনও তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। এছাড়া চট্টগ্রামের আদালতে আইনজীবী হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল করে রাজনীতি জঞ্জাল মুক্ত করবে হাইকোর্ট, এমন প্রত্যাশা করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ৫৫ সংশোধনী বাতিলের শুনানি শেষে তিনি কথা বলেন। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের শুনানি অনুষ্ঠিত হয়। রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে তার আইনজীবীর শুনানি শেষ করেন। সংশোধনী বাতিলের পক্ষে সুজনের আইনজীবী বলেন, ৫৫ সংশোধনীতে পদ্ধতিগত ভুল আছে, তাই এটি বাতিল করতে হবে। অনেক দিন ধরে শুনানি হয়েছে এবং আমরা আমাদের শুনানি শেষ করলাম। ইন্টারভেনাররাও সবাই মোটামুটি বলে ফেলেছেন। আমরা একটা কথা আজকে বলেছি, যেটা বারবার শুনানির সময় এসেছিল, যে আমরা ৫৫ সংশোধনী বাতিল চেয়েছি দুটো কারণে। এক হলো এটা পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। একটা বিতর্ক কিছুদিন আগ থেকে চলছে, সংবিধান পুনর্লিখন হবে নাকি সংবিধান সংশোধন হবে।
বস্তুত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পুরো সংবিধানটাই পুনর্লিখন হয়েছে, যাতে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, তারপরে সংসদেও আলোচনা হয় নাই এবং পদ্ধতিগত ত্রুটি এবং এই সকল গুরুতর আরও সাবস্ট্যান্টিভ ত্রুটি সত্ত্বেও। তো এখন এই পুনর্লিখন তার এখন এই যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে পুনর্লিখনের মাধ্যমে, এই জঞ্জালটা বসানো হওয়া দরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন বিএনসিসি অফিসের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা বোমা সদৃশ এই বস্তু দেখলে প্রক্টর অফিসে জানান। পরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল কবিরের নেতৃত্বে এটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে কে বা কারা এটি রেখে গেছে তা নিশ্চিত করে বলতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য বস্তুটি এখানে রাখা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM রাশিদুল আলম। সংবিধান সংস্কার বিষয়ে 19 দফা প্রস্তাবনা তুলে ধরেছে জাতীয় পার্টি। এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান GM কাদের বলেন, সংবিধানের সংশোধনীতে একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হবার বিধান চান তারা। আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন নিয়েই সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের একটি সাংগঠনিক কাঠামো, আমাদের একটি সাংবিধানিক কাঠামোতে একটি সংস্কার করতে হবে, যার মাধ্যমে আমাদের গভর্নিং সিস্টেম, শাসন পদ্ধতিতে কিছু পরিবর্তন হয়। সেই প্রেক্ষিতেই আমরা এই প্রস্তাবগুলো দিচ্ছি। পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়। প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে, সেটার জন্য প্রেসিডেন্টও ক্ষমতাশালী হবেন, ফলে তাকেও আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, দুইবারের বেশি যাতে না হতে পারেন। প্রত্যেক পার্টিকে বাধ্যতামূলক করতে হবে, তারা যতগুলো নমিনেশন দেবে তার 10% তাদেরকে মহিলা আসনে মহিলা নমিনেশন দিতে হবে ফর ডাইরেক্ট ফাইট। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। প্রায় 9 মাস বন্ধ থাকার পর আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। জাহাজ মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে অস্থিরতা চলমান। এতে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল আপাতত বন্ধ রয়েছে। চলতি মৌসুমে শুধু কক্সবাজার শহরের ননিয়ারছড়া জেটিঘাট থেকে জাহাজ চলাচল করবে। এখন পর্যন্ত শুধুমাত্র কেয়ারি সিনবাদ জাহাজ পর্যটক পরিবহনের অনুমতি পেয়েছে। এর আগে গত 19 নভেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয় সেন্ট মার্টিনের পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন করে। সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন ভ্রমণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে গঠিত কমিটি। উন্নয়নের নামে জলাশয় ও নদী দখল হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে রাজধানীর উপকণ্ঠ সাভার। পরিবেশ রক্ষায় সাভারকে কেন্দ্র করে সর্বোচ্চ পর্যায়ে মামলা করা হলেও কার্যকর কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত অস্তিত্ব সংকটে সাভারের জলাশয়, নদী ও পরিবেশ করণীয় শীর্ষক আলোচনা সভায় একথা জানান বক্তারা। আলোচনা সভায় জানানো হয়, নদী ও জলাশয় দখলকারী প্রভাবশালী 134 জনের তালিকা করা হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এতে দিন দিন বসবাসের যোগ্যতা হারিয়েছে সাভার এলাকা। তুরাগ ও ধলেশ্বরী নদী দখল করে ট্যানারি ও অন্যান্য শিল্প কারখানা গড়ে তোলার সমালোচনা করেন বক্তারা। ভূমি সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের ASM সালেহ আহমেদ। জনবান্ধব ভূমি প্রশাসন যদি আমরা করতে চাই, তাহলে আমরা যারা সেবা প্রদানকারী আছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের যেমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, ঠিক তেমন হচ্ছে আমাদের যে প্রক্রিয়াটা স্বচ্ছ একটা প্রক্রিয়া দরকার। এজন্য ভূমি মন্ত্রণালয় কাজ করছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য আর সেবাটাকে সহজীকরণ করার জন্য।
প্রান্তিক পর্যায়ের প্রায় ২৯ লাখ মানুষ পেয়েছেন ডিজিটাল লিটারেসি। শেখানো হচ্ছে অনলাইনে সরকারি পরিষেবা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার, বুলিং রোধ, কেনাকাটা সহ নানা সুবিধা সম্পর্কে। গ্রামীণফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে দেশের অন্তত ৮টি প্রান্তিক অঞ্চলে চালানো হয় ডিজিটাল লিটারেসি কার্যক্রম, যেখানে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষিত করা হয় ডিজিটাল শিক্ষায়। অনলাইন বুলিং ও হয়রানি সম্পর্কে শেখানো হয় এই কর্মসূচিতে। নারীরা তুলে ধরেন তাদের এগিয়ে যাওয়ার গল্প। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতেই এই পদক্ষেপ। নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ স্থানীয় প্রতিনিধিদের নির্বাচনে রাজনৈতিক পেশি শক্তির ব্যবহারের বিদ্যমান সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বক্তারা। কুমিল্লায় এক সেমিনারে এ আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বার্ডের সভাকক্ষে বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, একই দিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা হলে ব্যয় অনেক কমে আসবে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নোয়াখালীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গণ অভ্যুত্থানের ভয়াবহ সেই চিত্র তুলে ধরে স্মৃতিচারণ করেন আন্দোলনে অংশ নেয়া ছাত্র সমন্বয়করা। এই সময় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণে হতাহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্য ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশীজনরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বলেন, তরুণদের তাজা রক্তে নতুন স্বাধীনতা এসেছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে রাষ্ট্র ব্যবস্থাপনায় মাদকের ক্ষতিকর প্রভাব বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। এ সময় বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা রাখতে হবে। মতবিনিময় সভায় ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেন। সিএম ও এসএমই উদ্যোগে অর্থায়ন সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা ও নতুন নীতিমালা প্রণয়নে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আওতাধীন ৭ জেলার ৪০টি আর্থিক প্রতিষ্ঠান স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সকালে নগরীর কাজীহাটা এলাকায় এক সেমিনার হলে এই সভার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিগত সময়ে সিএম ও এসএমই খাতে ঋণ নিয়ে পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ বিতরণের দুর্বলতার জায়গা তুলে ধরেন বক্তারা। এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান দেশের অর্থনীতিতে সিএম ও এসএমই গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বিদ্যমান নীতিমালায় কোথায় কোথায় পর্যালোচনা করা দরকার, কি করলে আমাদের সিএমএসএমই খাত ডেভেলপড হবে, কি করলে আমাদের ভালো হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বৃদ্ধি পাবে এবং গতি পাবে, এ সম্পর্কে তাদের কাছ থেকে মতামত নিয়ে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক একটা নীতিমালা করার জন্যই আমাদের বিশেষ করে আজকের এই মতবিনিময় সভা। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের খবর। জাতিগত সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মণিপুরের সাধারণ জনতা। আত্মীয় স্বজন ও সহায় সম্বল হারিয়ে অনেকেই বেছে নিচ্ছেন বিচ্ছিন্নতাবাদের পথ। রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করা হলেও তা খারিজ করেছেন স্পিকার। ইন্টারনেট সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কার্যত
অলিখিত লকডাউনের মধ্যে পাহাড়ি রাজ্যটির বাসিন্দারা। 2 দিন বন্ধের ঘোষণা দিলেও রাজ্যটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে 10 দিন ধরে। আরও 2 দিন বাড়িয়ে 9টি জেলায় ইন্টারনেট বন্ধ রাখা হবে শুক্রবার পর্যন্ত। এবার খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ নিয়েই সব ভাবনা বাংলাদেশ নারী দলের, জানিয়েছেন পেসার মারুফা আক্তার। আগের ম্যাচে উড়ন্ত জয় পেলেও মাটিতে পা রাখছেন টাইগ্রেসরা, জানিয়েছেন সতর্ক হয়ে মাঠে নামবে দল। আমাদের স্পিন অ্যাটাক বলেন, পেস অ্যাটাক বলেন, অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ওরা অবশ্যই কামব্যাক করতে চাবে, অবশ্য আমাদেরকেও আরো বেশি করে ফোকাস দিতে হবে। ফুল কনফিডেন্সে ফার্স্ট ম্যাচ জিতেছি, ইনশাল্লাহ সেকেন্ড ম্যাচ জিতবো। এভাবে 1 বাই 1 ম্যাচ জিতলে ইনশাল্লাহ আমরা সিরিজ জয় করব। চলমান বোর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়ান স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাও ওয়েবস্টারকে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন ওয়েবস্টার। এখন পর্যন্ত 93টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। 12টি সেঞ্চুরি সহ রান করেছেন 5000-এর বেশি। বল হাতে উইকেট নিয়েছেন 148টি। গত 2 মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় ছিল 53-র কাছাকাছি, পাশাপাশি বোলিং গড় ছিল 32-এর কাছাকাছি। অ্যাডিলেডে মার্শ খেলতে না পারলে টেস্ট অভিষেকের খুব কাছাকাছি আছেন এই অলরাউন্ডার। কিছুদিন আগে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারতীয় এ দলের বিপক্ষে 2টি আনঅফিসিয়াল টেস্টে তার 145 রানের ইনিংসও বিবেচনায় থাকবে টিম ম্যানেজমেন্টের। সেই ম্যাচে 7টি উইকেটও নেন তিনি। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।